ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। যেখানে প্রেম নিষিদ্ধ, ইশরাত জাহান জেরিন পর্ব 16। সাইকোলজিস্ট তাজ তার চেম্বারে বসে আছে। তার চেম্বারে দেয়ালে ঝুলানো বিমূর্ত চিত্রকর্ম, বুকশেলফে সারি সারি মনোবিজ্ঞানের বই, আর মাঝখানে একটা টেবিল যার দুপাশে মুখোমুখি বসে আছে দুজন মানুষ, একজন চিকিৎসক, অন্যজন চিকিৎসাধীন। অবনী এখন আর আগের মতো নয়। তার চোখের নিচে ক্লান্তির ছাপ অনেকটাই ম্লান হয়েছে। কথার ভেতরে তার সেই ভাঙাচোরা আতঙ্ক নেই। রাজ ফাইলের পাতা উল্টে একবার তাকালো অবনীর দিকে। আজকে কেমন লাগছে অবনী? অবনী হালকা হাসলো। অনেকটা ভালো। আগের মতো ভয়গুলো আর তেমন করে আসে না। মাঝে মাঝে মনে পড়ে, তবে সেটা আর আমাকে ভেঙে দেয় না। রাজ মাথা নেড়ে সম্মতি জানালো। এটাই তো আমাদের লক্ষ্য ছিল। স্মৃতিগুলো থাকবে, কিন্তু তারা তোমাকে নিয়ন্ত্রণ করবে না। অবনী আবার বলল, আপনি জানেন, আগে আমি ভাবতাম আমি আর কখনো স্বাভাবিক হতে পারবো না, কিন্তু এখন মনে হয় আমি পারছি, ধীরে ধীরে হলেও। রাজের ঠোঁটে কোণে একটুখানি হাসি ফুটল। তুমি নিজেই নিজেকে সুস্থ করে তুলেছ অবনী। আমি শুধু পথটা দেখিয়েছি। কথাটা বলেও তার ভেতরে অন্য এক সত্য নীরবে করে উঠল। এই পথ দেখানোর ভেতরে কখন যে তিনি নিজের পথ হারিয়ে ফেলেছে তা কি সে বুঝতে পেরেছে? সে দৃষ্টি সরিয়ে নিল, যেন নিজের ভেতরে অস্বস্তিটাকে আড়াল করতে চান। আজ আমরা একটা এক্সারসাইজ করব। তুমি তোমার অতীতের সেই মুহূর্তটা কল্পনা করবে যেটা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত, কিন্তু এবার তুমি সেই দৃশ্যের ভেতরে আগের অবনী নও, তুমি বর্তমানের অবনী, যে জানে সে নিরাপদ। অবনী চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ডের জন্য তার মুখে হালকা টান পড়ল, তারপর ধীরে ধীরে সেটা নরম হয়ে এলো। আমি আমি ওখানে আছি, সে ফিসফিস করে বলল, কিন্তু এবার আমি ভয় পাচ্ছি না। রাজ মনোযোগ দিয়ে শুনল। তুমি এখন কি করছো? রাজ জিজ্ঞাসা করলেন। অবনী ধীরে বলল, আমি নিজেকে বলছি সব ঠিক হয়ে যাবে। আমি একা নই। রাজের বুকের ভেতর মৃদু একটা কম্পন উঠল। সে একা নয়, কিন্তু এই একা না হওয়ার জায়গাটা কি সে নিজেই জড়িয়ে পড়েছে? সেশন শেষের দিকে এগোতে থাকলেই রাজ ফাইল বন্ধ করলেন। তুমি অনেক ভালো প্রসেস করছো অবনী। এই ধারাটা ধরে রাখলে খুব শিগগিরই তুমি সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। অবনী চোখ তুলে তাকালো। সেই দৃষ্টিতে কৃতজ্ঞতা আছে, বিশ্বাস আছে, আর এমন কিছু আছে যা রাজকে অকারণেই অস্থির করে তোলে। আপনি না থাকলে পারতাম না। অবনী নরম স্বরে বলল। রাজ কিছুক্ষণ চুপ করে রইলেন। তার পেশাগত সীমারেখা আর ব্যক্তিগত অনুভূতির মাঝখানে এক অদৃশ্য দ্বন্দ্ব যেন তীব্র হয়ে উঠেছে। শেষমেশ তিনি শুধু বললেন, তুমি নিজেই পেরেছ অবনী। আমি শুধু পাশে ছিলাম। কথাটা বললেও তার নিজেরই মনে হলো এই পাশে থাকা কি ধীরে ধীরে অন্য কোনো অর্থ নিচ্ছে। আজকের সেশনটা এখানেই শেষ করা যায়, রাজ বলল। অবনী মাথা নাড়ল। ঠিক আছে। সে উঠে দাঁড়াতে গিয়েও থেমে গেল, যেন কিছু বলতে চায়। তারপর আস্তে বলল, আপনার সাথে কথা বলতে ভালো লাগে। রাজের আঙুল থেমে গেল কলমের ওপর। এক সেকেন্ড, খুব ক্ষুদ্র, তবু তার ভেতরের ভারসাম্য কেঁপে ওঠার জন্য যথেষ্ট। সে চোখ তুলে তাকালো। কিন্তু দৃষ্টিটা দ্রুত সরিয়ে নিল। এটা স্বাভাবিক। সে নিরপেক্ষ স্বরে বলল, থেরাপির একটা অংশ। কথাটা একদম সঠিক, নিখুঁত, তবু তার নিজের কানে সেটা অদ্ভুত রকম কাঁপা শোনালো। অবনী কিছু না বলে হাসলো। সেই হাসিটা অদ্ভুতভাবে নির্মল। তাতে কোনো দাবি নেই, কোনো জটিলতা নেই, আর ঠিক সেটাই রাজকে আরও দুর্বল করে তোলে। অবনী দরজার দিকে এগিয়ে গেল, তার হাতটা হ্যান্ডেলটা ধরল। কাল দেখা হবে ডক্টর। হ্যাঁ, কাল, রাজ বলল। দরজাটা বন্ধ হয়ে গেল। রাজ চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ পর ধীরে করে পেছনে হেলান দিয়ে দিয়ে দিল চেয়ারে। চোখ বন্ধ করলো না, বরং সোজা তাকিয়ে রইল দরজার দিকে। সেখানে একটু আগেও অবনী দাঁড়িয়েছিল। এটা ঠিক হচ্ছে না।
সে খুব আস্তে বলল, তবু মন মানতে চায় না। তার চোখে ভেসে উঠল অবনীর সেই শান্ত মুখ। রাজ হঠাৎ উঠে দাঁড়ালো, টেবিলের উপরে রাখা ফাইলটা বন্ধ করে রাখলো একটু জোরে, যেন নিজের ভেতরের অস্থিরতাকে দমন করছে। এটা সে জানে এটা একটা সীমা যা অতিক্রম করা উচিত নয়। একজন চিকিৎসক হিসেবে, একজন দায়িত্বশীল মানুষ হিসেবে তার অনুভূতিগুলো অপ্রাসঙ্গিক, অনুচিত। তবুও অনুভূতি তো যুক্তির কাছে জবাবদিহি করে না। জানালার পাশে গিয়ে দাঁড়ালো রাজ। সে খুব আস্তে বলল, তোমাকে সুস্থ করে তোলাটাই আমার কাজ, তার বেশি কিছু না। তবে এই প্রথম মুখে এসব বলেও মন অন্য কিছু চাইলো কেবল অবনীকে। সন্ধ্যা হয়েছে কেবল, যদিও পুরোপুরি নয়। জানালার ফাঁক দিয়ে গোলে ঢুকে পড়ছে মৃদু কমলা রোদ। মীর বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন। এই বাড়ির চারগিন্নি এমন সময় হলেই গল্পে মুছে ওঠে। পা দুটো ছড়িয়ে সোফার উপর বসে আছে সাজ। তার কাঁধে বসে আছে তার আদরের শালিক পাখি চিকু। আদরে কম, বাদরে বেশি। মাঝে মাঝে চিকু তার মাথায় উপরে ওঠে, কামড় দিচ্ছে। সাজ বিরক্ত হয়ে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে তাকে। বলতে না বলতেই আবার মাথায় উঠে গেল। সাজ রেগে বলল, এই চিকু, আরেকবার মারলে কিন্তু তোকে বাইরে ছুঁড়ে ফেলবো। মুখ গম্ভীর করে বলল সাজ। চিকু চিকচিক করে ডেকে আবার মাথায় ঠোকর দিল। সবাই তা দেখে হেসে উঠল। এটা হাসির কিছু হলো? সবার মাথায় সমস্যা। মেজো আম্মু হেসে বললেন, এই পাখিটার স্বভাব তো একদম সাজের মতোই হয়েছে, দুষ্টু আর একগুঁয়ে। সাজ ভ্রু কুঁচকে বলল, আমি কিন্তু একদম দুষ্টু না। সাজের মা হেসে বললেন, না না, তুমি তো একদম ফেরেশতা। ছোটবেলার কথা ভুলে গেছো নাকি? সাজ একটু সতর্ক হয়ে গেল। কোন কথা? সাজের মা আবারও বললেন, ওই যে গ্রামে গিয়ে গরুর দুধ দোয়ানোর কাহিনী। সবাই একসাথে হেসে উঠলেন। সাজ লজ্জায় লাল হয়ে বলল, ওটা আবার বলার মতো কিছু নাকি? কেন বলবো না? ওসব কি ভোলা যায়? এই ভাবি, মনে আছে সাজ যখন 5 বছর চলে, তখন আমরা গরমের কালে আরভিদের মায়ের বাপের বাড়িতে সবাই বেড়াতে গেছিলাম। সকাল সকাল সাজ ঘুম ভেঙে উঠে বাইরে গিয়ে দেখছিল গাভীর দুধ দোয়াচ্ছে। ওমা, সে ভেবে বসলো 4 পাওয়ালা গাভীওয়ালা সবাই গাভী। এই পাকনা মেয়েটা শেষে ওদের বাড়ির কুকুরটাকেও দুধ ভেবে গিয়েছিল দুধ দোয়াতে। বলেই হেসে উঠলেন তিনি। পাশ থেকে আরভিদের মা বলে উঠলেন, পরের ঘটনা বলো না কেন? ওই কুকুর ছিল, ভাগ্যিস ঝামেলা পাকানোর আগেই আরজান ওখানে চলে গেছিল। নইলে গাভী ভেবে ওই নেড়ি কুকুরটাকে কোথায় কি করে ফেলতো আল্লাহ মামুদ জানে। ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। সাজ মুখ ঢেকে ফেললো। আল্লাহ, প্লিজ থামো তোমরা। আরজানের মা বলে উঠলেন, ভাগ্যিস কুকুরটা পালিয়ে গেছিল, না হলে ওই দিন তো নিশ্চিত কামড় খেয়ে বসতো। আরেকজন মজা করে বলল, আরজান না থাকলে কে বাঁচাতো তখন? সবাই আবার হেসে উঠল। সাজ এবার একটু রাগ মিশ্রিত লজ্জায় বলল, তোমরা না একদম ভালো না। এসব পুরনো কথা টেনে আনো কেন? চিকু আবার টোকা মারতেই সে বিরক্ত হয়ে বলল, আর তুইও আমার সাথে শত্রুতা করছিস? ঠিক তখনই দরজার পাশে এসে দাঁড়িয়ে থাকা কাজের মেয়েটা একটু ইতস্তত করে বলল, ম্যাডাম। সবাই তার দিকে তাকালো। আরজানের মা বললেন, কি হয়েছে? মেয়েটা বলল, একটা মাইয়া আইছে, তার স্যারের খোঁজ করতেছে। কথাটা শুনে ড্রয়িং রুমে হাসি থেমে গেল। সবাই একে অপরের দিকে তাকালেন। সাজ ভ্রু কুঁচকে বলল, তাজ ভাইয়ের জন্য? এই সময়? ও মা গো, যাই, আগেভাগে দূরবীন নিয়ে প্রস্তুত থাকি। চিকুও ডাক দিল, যেন সেও কৌতূহলী হয়ে আছে। তাজের মা এবার ধীর গলায় বললেন, ওকে ভেতরে নিয়ে আসো, দেখি কে এসেছে। মেয়েটা মাথা নেড়ে চলে গেল। সে যেতেই তিনি আবার বললেন, দোয়া করো এবার যদি আমার ছেলেটার একটা গতি হয়, নাতি নাতনির মুখ দেখার অপেক্ষায়। সাজ পাশ থেকে বলল, আগে দেখো কে এসেছে, আর নাতি নাতনি আমাকে কিছু বলবি? কিছু না। কিছু বললি? না, কিছু না। মাঝখানের সোফায় বসে আছে সিয়া, সাদা নীল সালোয়ার কামিজ গায়ে। তার সামনে টেবিলে ভরে গেছে নানান রকমের নাস্তা দিয়ে। সমোসা, কাকটেল, পায়েস, ফল। কোনটা বাদ পড়েছে? তাজের মা ইলমা তার সামনে বসে আছেন, মুখে একগাল হাসি, চোখে স্পষ্ট আগ্রহ। এই নাও মা, আরেকটা সমোসা নাও।
বলে তিনি নিজের প্লেট থেকে তুলে সিয়ার হাতে দিতে গেলেন। সিয়া হকচকিয়ে গেল। না না, আমি আসলে লজ্জা পাচ্ছ কেন? নিজের বাড়ির মতো করে খাও। তিনি থামতে দিলেন না। পাশ থেকে আরজানের মা হেসে বললেন, এই বয়সে একটু লজ্জা থাকতেই হয়, দেখছো না মুখটা কেমন লাল হয়ে গেছে। সবাই মৃদু হেসে উঠল। সিয়া এবার স্পষ্ট অস্বস্তিতে পড়ে গেল। সে কিছু বলতে চায় কিন্তু সুযোগ পাচ্ছে না। ইলমা আবার শুরু করলেন, তোমার নাম কি বললে না তো? মা? জি, সিয়া। মাশাল্লাহ, খুব সুন্দর নাম। তিনি মুগ্ধ গলায় বললেন, কোথায় থাকো? বাবা কি করেন? ভাই বোন কয়জন? এক নিঃশ্বাসে প্রশ্নগুলো ছুড়ে দিলেন তিনি। সিয়া একটু থেমে ভদ্রভাবে উত্তর দিলেন, আমি ঢাকাতেই থাকি। বাবা আহ, বিমান বাহিনীতে জব করতেন, এখন রিটায়ার্ড। আর আমরা দুই বোন। কথা শেষ হওয়ার আগেই আবার তার সামনে প্লেটে গিয়ে দেওয়া হলো, এই পায়েসটা খাও, আমি নিজের হাতে বানিয়েছি। তাজের মা বললেন গর্বের সঙ্গে। সিয়া এবার একদম বিপাকে পড়ে গেল। আসলে আমি পাশ থেকে চিকুকে কাঁধে নিয়ে মুচকি এসে ফিসফিস করে বলল, তোমার কথা বলার চান্স নেই রে, আগে খাও তারপর ইন্টারভিউ। চিকু চিকচিক করে পাশ থেকে সায় দিল। আবারও হাসির রোল উঠল। সিয়া লজ্জায় হেসে ফেলল, কিন্তু চোখে স্পষ্ট অসহায়তা। তাজের মা এবার একটু ঝুঁকে এসে নরম গলায় বললেন, একটা কথা বলো তো মা, তাজকে কিভাবে চিনো? এই প্রশ্নে ঘরের ভেতরে আবার একটু চুপ হয়ে গেল। সবার চোখ এখন সিয়ার দিকে। সিয়া এবার সত্য করে কথা বলার সুযোগ পেল। সে গলা পরিষ্কার করে বলল, আসলে আমি তাজ। না না, থাক, এসব আমরা কেমন করে জিজ্ঞাসা করি, তাজ শুনলে রাগ করবে। সিয়া তবুও বলে উঠল, তার ভাণ্ডারে কাজ করি, তার আন্ডারে কাজ করি, সরি তার আন্ডারে কাজ করি, বলতে পারেন তার স্টুডেন্ট। তাজের মা একটু থমকে গেলেন। পাশ থেকে কেউ চাপা গলায় বললেন, ও। শ্বাস ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। সে এবার দ্রুত যোগ করলো যে একটা জরুরি ব্যাপারে স্যারের সাথে কথা বলার দরকার ছিল। তাই তাজের মা মুখের উজ্জ্বলতা একটু নরম হয়ে এলো, তবে পুরোটা মিয়ে গেল না। বরং তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে হেসে বললেন, ও তাই বলো, তাতে কি হয়েছে? স্টুডেন্ট হলে কি আর মানুষটা নাকি? পাশ থেকে আরফিদের মা হেসে বললেন, এই তো শুরুতেই এত কিছু ভেবে ফেলেছিলে কেন? তাজের মা হালকা বিরক্তি মেশানো সুরে বললেন, আমি কি কিছু ভেবেছি নাকি? আমি তো শুধু মেয়েটার খোঁজ খবর নিচ্ছিলাম। সাজ এবার আর ধরে রাখতে না পেরে বলে উঠল, হ্যাঁ, খোঁজ খবর তো নিচ্ছিলেই, একেবারে বিয়ের বায়োডাটা লেভেলের। ঘর আবার হাসিতে ভরে উঠল। সিয়া এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, পরিবেশটা হালকা হয়ে এসেছে। তাজের মা মৃদু হেসে সিয়ার দিকে তাকালেন, ঠিক আছে মা, তুমি আগে খাও, তারপর তাজকে ডেকে দিচ্ছি। যা, কাজ আছে, শান্তিতে কথা বলো। সে কৃতজ্ঞ চোখে তাকালো। ধন্যবাদ আন্টি। পাশে বসে সাজ আবার ফিসফিস করে বলল, তবে একটা কথা, তাজ ভাইয়া কিন্তু খারাপ না। সে চমকে তার দিকে তাকালো। খারাপ না? ভয়ানক খারাপ। ড্রয়িং রুমে আড্ডা ধীরে ধীরে ভেঙে গেলেও কৌতূহলী কিন্তু কারো কমেনি, বরং নতুন আগন্তুককেই ঘিরে আগ্রহ যেন আরও বেড়ে গেছে। আরজানের মা নাজিরা নিজে ভাবনা নিয়ে চারদিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, মেয়েটা কিন্তু খারাপ না, চেহারা, চলন, কথা বলার ভঙ্গি সব কিছুতেই ভদ্রতা আছে। ইলমা সাথে সাথেই এগিয়ে এলো। আমি তো প্রথম থেকেই বুঝেছি কিছু একটা আছে। হাফসা ভ্রু কুচকে বললেন, কি আছে শুনি? ইলমা ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, এই যে হঠাৎ করে সন্ধ্যাবেলা স্যারের খোঁজে চলে আসা, এটা তো এমনি এমনি হয় নাকি? আমার মনে হয় ওদের ঠিকই কিছু একটা আছে। এসব কি আর আমাদের সামনে বলবে? সাইরা মুখে হাত চেপে হেসে বলল, ওমা, তাহলে তো ব্যাপারটা জমজমাট। নাজিরা একটু গম্ভীর ভঙ্গিতে বললেন, দেখো, আন্দাজ করে বেশি কিছু বলা ঠিক না। আমার যা ছেলে, তবে যদি কিছু সত্যিই থাকে তাহলে সেটা ভালোভাবেই শেষ করা উচিত। ইস ভাবি, আমার ছেলের কথা বলছো কেন? স্বভাব তো তোমার ছেলেরই পেয়েছে। হাফসা এবার আগ্রহ নিয়ে বললেন, মানে বিয়ের দিকে ঠেলে দেওয়া? নাজিরা মাথা নেড়ে মৃদু হেসে বললেন, ঠিক তাই। তাজ তো এমনিতেই কিচ্ছু করে না, কেউ না এগোলে ওর দিয়ে কিছু হবে না। সাইরা হেসে বলল, তাহলে আমরা আছি না? ঠিক তখনই সাজ ভেতর থেকে
এসে বলল, কি গো তোমরা সবাই এখানে গোল হয়ে কি ষড়যন্ত্র করছো? ইলমা সাথে সাথে বলল, তোকেই দরকার ছিল, আয় আয়। সাজ ফুরকুচকিয়ে এগিয়ে গেল। কেন? আমাকে দিয়ে আবার কি করবে? নাজিরা শান্ত গলায় বললেন, তুই মেয়েটাকে তাজের রুমটা দেখিয়ে দিয়ে আয়, আমরা দেখি এরপর কি হয়। সাজের চোখ চকচক করে উঠল। ও, বুঝেছি। সে আর কিছু না বলে ভেতরের দিকে হাঁটা দিল। একটু হিসু করতে গিয়েছিল, তার মধ্যে কত কি হয়ে গেল। যে প্রেম ভালোবাসা চায় না, তাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর এদিকে সাজ একেবারে মন প্রাণ দিয়ে বিয়ের জন্য তৈরি। ও মা, তাকে তো চোখেই লাগে না কারো। সিয়াজ সাজের পেছনে থেকে আসে। সেও তার সাথেই ওয়াশরুমে গেছিল। ভয়ে এত শরবত খেয়ে ফেলেছে যে ওয়াশরুমে না গিয়ে আর থাকা গেল না। সে আসতেই শাস্তার দিকে তাকিয়ে বলল, চলুন, আমি আপনাকে তাজ ভাইয়ার রুমটা দেখিয়ে দিচ্ছি। শিয়া একটু স্বস্তি পেল। ধন্যবাদ। দুজন করিডোর দিয়ে হাঁটতে লাগলো। বাড়িটা বড়, চারদিকে হালকা আলো, দেয়ালে পুরনো ছবির ফ্রেম। রাজকীয় বাড়ি। শিয়া জানতো যে তাজ বড়লোক, কিন্তু এতটা বড়লোক তার জানাই ছিল না। একটা দরজার সামনে এসে শ্বাস থামল। এটাই তাজ ভাইয়ার রুম, সে বলল। শিয়া দরজার দিকে তাকালো, তারপর হালকা ইতস্তত করে বলল, আমি ভেতরে যাব? শ্বাস দুষ্ট হেসে বলল, যাবেন না কেন? আপনি তো এসেছেনই ওনার সাথে কথা বলতে। শিয়া আস্তে করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। আর ঠিক তখনই করিডোরের কোণ থেকে একে একে উকি দিতে শুরু করলো বাড়ির বউয়েরা। নাজিরা একটু সামনে ঝুঁকে, দেখতে পাচ্ছিস? ইলমা ফিসফিস করে বলল, আর একটু সরে দাঁড়াও, কিছুই তো দেখা যাচ্ছে না। হাফসা প্রায় ঠেলে দিল ইলমাকে। এই, আমার জায়গায় দাঁড়াস না। সাইরা হেসে ফেলতে গিয়েও মুখ চেপে ধরল। চুপ, শুনতে পাবে। সাহায্য এসে তাদের সাথে যোগ দিল। আমাকেও দেখতে দাও। সে একেবারে দূরবীন নিয়ে হাজির। চারপাশটা মাথা এখন দরজার ফাঁক দিয়ে উকি মারছে, একেবারে গুপ্তচরের মতো। ইলমা এবার ফিসফিস করে বললেন, দেখেছো কত স্বাভাবিকভাবে ঢুকে পড়লো, নিশ্চিত কিছু আছে। নাজিরা এবার মৃদু ধমক দিলেন, চুপ করো তো, আগে দেখো কি হয়। সাজ নিচু গলায় বলল, আমার মনে হচ্ছে আজ কিছু একটা হবেই। চিকু কোথা থেকে উড়ে এসে সাজের কাছে বসে চিকচিক করে ডাকলো। হাফসা ফিসফিস করে বলল, এই পাখিটাকেও চুপ করাও, না হলে সব ফাঁস হয়ে যাবে। হাফসা তা বলতে দেরি, কিন্তু চিকু বোধহয় রেগে গেল। তড়িৎ গতিতে হাফসা মাথার ওপর বসে হাগু করে ঝোল দিয়ে সাজের কাছে এসে বসতেই হাফসা চেঁচিয়ে উঠতে গেল। তা দেখে ইলমার দাঁত কটমট করে তার দিকে তাকালো। কী রে ছোটুন, আমার ছেলের মেয়ে হোক তা কি তুই চাস না? আর পাখিটা তো টিস্যু দিয়ে যা, গিয়ে পরিষ্কার করে আয় মাথা। হাফসা তার কিচ্ছু বলল না। তাকে যা বলা হলো সে কেবল তাই করলো। তাজের রুমটা প্রশস্ত, কিন্তু অপ্রয়োজনীয় কিচ্ছু নেই। সব কিছু গোছানো, নির্দিষ্ট জায়গায় রাখা। একপাশে বড় জানালা, বাইরে ডুবে যাওয়া বিকেলের আলো এসে মেঝেতে লম্বা ছায়া ফেলেছে। দেয়ালে টানানো অ্যাভিয়েশন ম্যাপ, টেবিলের ওপর ছড়ানো ফ্লাইট লগ হেডসেট। দরজার ভেতরে দাঁড়িয়ে শিয়া একবার চারপাশে তাকালো। বুকের ভেতরটা কেমন ধকধক করছে। এখানে আসাটা কি ঠিক হয়েছে তো? ঠিক তখনই বাথরুমের দরজা খুলে বের হলো তাজ। হালকা চুল ভেজা, চোখে ক্লান্তি, কিন্তু শিয়াকে দেখার সাথে সাথেই তার দৃষ্টি ঠান্ডা হয়ে গেল। তুমি? স্পষ্ট বিরক্তি গলায়। শিয়া তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়ালো। জি স্যার, আমি আসলে এখানে। তাজ ধীরে দরজা বন্ধ করে ভেতরে এগিয়ে এলো। অফিস কম পড়ে গেছে নাকি? এখন বাসায় চলে আসতে হয়? সিয়া বলল, স্যার আমি একটু কথা বলতে চেয়েছিলাম। কাজের সময় কথা বলা যায় না? তাজ থামলো। না, নাকি আবার নতুন কোনো কারণ লাগবে ছুটি নেওয়ার জন্য? শব্দটা বলার সাথে সময় তার ঠোঁটের কোণে কটাক্ষ। সিয়া চোখ নামিয়ে নিল। আমি একটু ছুটি চাইছিলাম। এক মুহূর্ত নীরবতা, তারপর তাজ হালকা হেসে উঠল। ছুটি? সে ধীরে ধীরে এগিয়ে এলো। তোমার কি প্রায় প্রতিদিনই কিছু না কিছু লাগে? কখনো অসুস্থ, কখনো বাড়িতে সমস্যা, কখনো মেন্টালি প্রস্তুত না? শিয়া এক পা পিছিয়ে গেল। স্যার আমি চেষ্টা করি। চেষ্টা? তাজ এবার একদম সামনে এসে দাঁড়ালো। এই চেষ্টা দিয়ে কোন ফ্লাইট সেফ থাকে না মিস সিয়া? এটা খেলনা না। সিয়া পিঠ দেয়ালে ঠেকে গেল। আর জায়গা নেই। তার কণ্ঠ কাঁপছে। প্লিজ, আমি সত্যি চেষ্টা করছি।
তাজ 1 সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে হাত তুলে সিয়ার থুতনি ধরে উপরে তুলল। স্পর্শটা খুব জোরে না, কিন্তু এড়িয়ে যাওয়ার মতোও না। আমার দিকে তাকাও, সে নিচু গলায় বলল। সিয়া বাধ্য মেয়ের মতো চোখ তুলল, আর চোখ ভেজা, ভয়ে স্পষ্ট। তুমি জানো তোমার জন্য পুরো টিম কতবার সমস্যায় পড়ে? একটা ভুল, একটা গাফলতি, এগুলো এখানে মাইনর না। সিয়া শ্বাস কেঁপে উঠছে। স্যার প্লিজ, লাগছে, এমন করবেন না। তাজ থেমে গেল। তার আঙুল একটু শক্ত হয়েছিল, সেটা ঢিলে হয়ে গেল, কিন্তু হাত সরালো না এখনো। চোখ দুটো গভীরভাবে দেখল সিয়াকে, কিন্তু পরক্ষণেই সিয়া নিজেকে শক্ত করল, ধীরে হাত নামিয়ে নিল, এক পা পিছিয়ে গেল। নিজেকে ঠিক করো, নিজেকে ঠিক করো, নিয়ন্ত্রিত গলায় বলল। না হলে এই কাজটা তোমার জন্য না। শ্রেয়া চুপ, শুধু মাথা নিচু। তার চোখের কোণ বেয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সে মুছে ফেলল দ্রুত। তার মুখ ঘুরিয়ে টেবিলের দিকে ছুটল, ফাইল দূরে নিয়ে যেন ব্যস্ত হয়ে পড়ল। ছুটির দরকার হলে অফিসিয়ালি আবেদন করো। সে আরেকবার বলল, এভাবে বাসায় এসে দাঁড়ানোর কোনো মানে নেই। সে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো, গলা শুকিয়ে গেছে। জি স্যার, খুব আস্তে বলল সে। দরজার দিকে হাঁটতে গিয়ে একবার থামলো, মনে হলো কিছু বলতে চায়, কিন্তু বলল না। তাজ স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে চোখ বন্ধ করলো। হাতটা যেন কিছুক্ষণ আগে শিয়ার থুতনিটা তেল ছিল, সেটা মুঠো করে ফেলল। ডিসিপ্লিন, খুব আস্তে বলল সে নিজের কাছে, শুধু ডিসিপ্লিন। কিন্তু তার নিজের গলার ভেতরে এই শব্দটা যেন ফাঁপা শোনালো। শিয়া চলে যেতে নিলে হঠাৎ পেছন থেকে ডাক হলো, দাঁড়াও। শিয়া থমকে গেল, কিচ্ছু বলল না, কেবল দাঁড়িয়ে থাকলো। তাজ এবার এগিয়ে এসে তার হাত ধরে তাকে কাছে এনে দাঁত চেপে বলল, আর কোনোদিন যদি আমার বাসায় আসতে দেখি, তবে এক হলে বিমানের চাকার সাথে তোমায় বেঁধে আকাশে উড়াবো, নয়তো বিমান থেকে ধাক্কা মেরে ফেলবো। এখন চুক্তিপত্রে সাইন করবে। আর একবার ছুটি চাইলে আমি যেই শাস্তি দিব তা মাথা পেতে নিতে হবে, নইলে আজকে ছুটি দিব না। কিন্তু আমি তো চলে যেতে বলেছিলেন। মুড সুইং। সে আর একটু কাছে এগিয়ে এসে শক্ত করে চেপে ধরল শিয়ার হাত। শিয়া ব্যথায় কেবল ছটফট করলো। বাইরে এখনও সব দাঁড়িয়ে আছে। নাজিরা সামনে একটু ঝুঁকে দাঁড়িয়ে আছেন, চোখ দরজার ফাঁকে। তার ঠিক পেছনে ইলমা, হাফসা, সাইরা একজন আরেকজনকে ঠেলে জায়গা নিচ্ছে। স্বাস্থ্য একদম দেয়ালের সাথে লেগে আছে। চিকুকে বুকে চেপে ধরে ফিসফিস করছে, চুপ থাক, নইলে তোকে বাইরে রেখে আসবো। শয়তান আরজান ভাইয়ের মতোই শয়তান একটা। চিকু 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 করে একবার ডাক দিয়ে চুপ হয়ে গেল। হয়তো সেও পরিস্থিতির গুরুত্ব বুঝছে। ভেতরে তাজের গম্ভীর কণ্ঠ ভেসে আসছে, মাঝে মধ্যে শিয়ার কাপা গলা। ইলমা চোখ বড় বড় করে বলল, ওমা, কেমন করে ধমক দিচ্ছে? হাফসা ফিসফিস করে বলল, এটা কি বেশি হয়ে যাচ্ছে না? সাইরা ঠোঁট চেপে, চুপ, এখন মেইন অংশ দেখতে দে। হঠাৎ ভেতর থেকে পায়ের শব্দ হলো। নাজিরা চাপা গলায় বললেন, মনে হয় শেষ, মেয়েটা এখন বের হবে। শ্বাস তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালো। দাঁড়াও দাঁড়াও, সবাই নর্মাল হও। সবাই হুড়মুড় করে নিজেদের ঠিকঠাক করার চেষ্টা করলো। কেউ আঁচল ঠিক করছে, তো কেউ অন্যদিকে তাকাচ্ছে। দরজার হ্যান্ডেলটা সামান্য নড়ল, সবাই একসাথে জমে গেল। আসছে। সাজ প্রায় নিঃশব্দে বলল, 1 সেকেন্ড, 2 সেকেন্ড। কিছুই হলো না, হ্যান্ডেলটা আবার স্থির। করিডোরে আবার নীরবতা। ইলমা ধীরে বলল, কই, বের হলো না তো? সাইরার ঠোঁট চিপে, তাহলে ভেতরে এখনো চলছে। হাফসা আবার উকি দিল, আরেকটু সরে দাঁড়াও না, কিছুই দেখা যাচ্ছে না। নাজিরা এবার একটু কৌতূহলী হয়ে গেলেন, এতক্ষণে ধরে কি কথা হচ্ছে? সাজের চোখ চকচক করছে। আমি তো বলেছিলাম আজ কিছু একটা হবেই, সরো, দূরবীন আমাকে দাও। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে ভারী গলা, এইখানে তো দেখছি মেলা বসেছে। সবাই চমকে ঘুরে তাকালো। সাজের দাদা। সাজ দৌড়ে গিয়ে ফিসফিস করে বলল, দাদা, বড় খবর। তাজ ভাইয়া আর ওই আপু সব শুনে দাদার চোখে কৌতূহল জ্বলে উঠল। তাই নাকি? তিনি ধীরে বললেন, তারপর একটু দেরি না করে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। সরে দাঁড়াও তোরা, সিনিয়র মানুষ আগে দেখবে। ইলমা ইলমা চাপা হেসে, এটা তো দেখি সিরিয়াস ব্যাপার হয়ে গেল।
দাদা এবার সত্যি সত্যি দরজার কাছে গিয়ে কান পাতলেন। ভেতর থেকে তাজের নিচু গলা, তারপর এক মুহূর্ত নীরবতা। সবার বুক ধড়ফড় করছে। হাফসা ফিসফিস করে, এইবার বের হবে মনে হয়। আবার হ্যান্ডেলটা একটু নড়ল। সবাই একসাথে সোজা হয়ে গেল। সাজ দেয়ালের দিকে তাকিয়ে অভিনয় করছে, আমি তো কিছুই করিনি। কিন্তু এবারও দরজা খুলল না। সবাই একসাথে হতাশ, উত্তেজিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। সাইরা আবার হেসে ফেলল। না, বের হলে তো আরও মজা, না বের হলে তো আরও মজা। ইলমা মাথা নাড়িয়ে বলল, এখন আমার সন্দেহ আরও বেড়ে গেল। নাজিরা ধীরে বললেন, কিছু একটা হচ্ছে ভেতরে, না হলে এতক্ষণ লাগে। সাজ ফিসফিস করে, আমি বলি কি, আমরা আর একটু কাছে যাই। দাদা হাত তুলে থামালেন, না, বেশি এগোলে ধরা খাবি। তারপরই নিজেই আবার একটু ঝুঁকে কান পাতলেন। সবাই তার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে। দাদা আস্তে করে দরজার হাতল ধরল। একটু ফাঁক করে দেখতে মন্দ হবে না। আচ্ছা, কেমন হবে যদি একটা কট দিয়ে বিয়ে করিয়ে দেওয়া যায় ওই ঝাউরানাতিকে? সে হাতল ধরে সামান্য একটু চেষ্টা করলো দরজা খোলার। এমনি দিয়ে হঠাৎ সাজের হাঁচি চলে আসলো। সে হাঁচির শব্দে সাজের দাদা ঠিক থাকতে পারল না। দরজার হাতল খুলে গিয়ে অমনেই হুড়মুড় করে সবগুলো ঘরের ভেতরের দরজার ভেতরে যেতেই দরজার হাতল খুলে গিয়ে অমনেই হুড়মুড় করে সবগুলো ঘরের দরজার সামনে বসে পড়তেই বিকট শব্দ হলো। তাজ আর সিয়া উভয় তাকালেন সবার দিকে। মুখে কোনো শব্দ নেই। সবাই আর কি বলবে, বুড়োটাই তো চ্যাপটা লেগে গেছে। সবগুলোই কেবল তাজ আর সিয়ার দিকে তাকিয়ে হাসল। কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ মাছ থেকে চিকু বলে উঠল, ভাগো ভাগো ভাগো, চলবে।